আসসালামু আলাইকুম। আজকে খুব সকালেই ছাদে এসেছি। এসে দেখলাম কিছু বেগুন খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এগুলো কেটে নিয়েছি। আজকে বেগুনগুলো দিয়ে তরকারি রান্না করব। তো ছাদে আমার ফলের গাছ, বিভিন্ন শাকসবজির গাছ আছে। প্রতিদিন এগুলা সকাল বিকাল ছাদে গেলেই অনেকক্ষণ দেখি, প্রত্যেকটা গাছে দিকে তাকাই কোনটা কেমন হলো ফল। তো বেগুনগুলো দেখলাম খাওয়ার উপযোগী যেহেতু, তো ভাবলাম আজকে এগুলো রান্না করব। বাকিগুলো ছোট ছোট, আর পারলাম না বেশি। এখানে 6টা আছে। আমরা যেহেতু মানুষ কম, এগুলোই হবে। তারপর ভাবলাম কিছু কলমি শাক বড় হয়ে গেছে, এগুলোর থেকেও কিছু নিয়ে নিই। আজকে এগুলো দিয়ে আমাদের দুপুরে রান্না হবে। ছাদে উঠে দেখলাম আমার একটা তরমুজ গাছে 2টা তরমুজের ছোট ছোট তরমুজ আসছে। তারপর চাল কুমড়া গাছে চাল কুমড়া ছোট অবস্থায় যখন থাকে, বিভিন্ন পাখি পোকামাকড় আইসা একটু একটু কামড় দিয়ে নষ্ট করে ফেলায়। তো আমি কাপড় পেঁচিয়ে রাখছিলাম, তো এগুলো দেখি বড় দেখা যায়, কাপড়ের নিচে দিয়ে দেখা যায়। তখন ছোট ছোট আবার শপিং ব্যাগে পেঁচিয়ে রাখছি। তো এখন ছোট শপিং ব্যাগের উপর দিয়ে বোঝা যায় চাল কুমড়াটা কতটুকু হয়েছে। তা আমার কাছে খুব ভালো লাগে। আমি আমার লাইফে অনেক শাকসবজির গাছ লাগাইছি। সব শাকসবজি মোটামুটি আমার নিজের হাতে লাগানো গাছ থেকে আমি মানে খাইতে পারছি, কিন্তু একমাত্র চাল কুমড়া আমি আমার লাগানো গাছ থেকে এই পর্যন্ত খাইতে পারি নাই। আমার খুব ইচ্ছা চাল কুমড়া খাবো, আবার চাল কুমড়া দিয়ে মোরব্বা বানানোর জন্য রাখবো, এরকম ইচ্ছা আছে। কিন্তু এই পর্যন্ত এটা হয় নাই। আমার চাল কুমড়া গাছে কখনোই ভালো চাল কুমড়া হয় নাই। তো এবার যেগুলো দেখতেছি জানি না এখনও ভালো থাকবে কি না। তারপরও আশা করতেছি আলহামদুলিল্লাহ, যদি ভালো থাকে তাহলে অবশ্যই রান্না করে তো খামই, তারপর আবার মোরব্বাও বানাবো। তো জানি না ভালো থাকবো কি না, তারপরও আশা রাখছি হয়তো ভালো থাকতেও পারে। দোয়া করবেন যেন ভালো থাকে। আর চাল কুমড়াগুলো আমি এখন আর দেখাই না, কারণ আমি দেখছি যে ফল বা সবজিটা আমি ভিডিও করে দেখাই সেটা কেন যে নষ্ট হয়ে যায়, তাই আমি সহজে এখন আর দেখাইতে চাই না। আমার তরমুজের কড়াগুলোও দেখানোর খুব ইচ্ছে ছিল, আর দেখাচ্ছি না। যখন আমি বড় হবে ফলটা বা চাল কুমড়া বা তরমুজ যদি আল্লাহ চায় বড় হয়, তাহলে পাড়ার সময় অবশ্যই আপনাদের দেখাবো যে কেমন হলো আমার কাছে। তাই আর এখন দেখাচ্ছি না, নিজেই দেখছি এখন। তো অনেকগুলা পুঁই শাক, কলমি শাক এখানে আছে। আমার কিন্তু শাকের মধ্যে লাল শাক আর কলমি শাকটা একটু বেশি ভালো লাগে, পালং শাকও ভালো লাগে। তো কলমি শাকটা তো এভাবেই কি সুন্দর হয়ে থাকে, এর জন্য বেশিরভাগ কলমি শাকটা লাগানো হয় ছাদে। যে কোনো ডাঁটা লাগিয়ে রাখলেও হয়, বিচি ফালাইলেও হয়। তো এরা মাঝখান দিয়ে 2 দিন গ্যাপ গেছে, এর আগেও আমি কলমি শাক নিয়েছিলাম। 2 দিন খাওয়া হয়েছে কলমি শাক, আজকে সহ আবার 3 দিন। তো এক সাইডে দিয়া তুললা নেই, আবার বড় হয়ে যায়। এই যে এখানে 1 মুঠোর মতো হয়েছে। আমাদের যেহেতু মানুষ অল্প, 1 মুঠোই যথেষ্ট, তাই 1 মুঠোই নিলাম। আর বেগুনগুলাও হবে অল্প স্বল্প, যাই হয় আমাদের হয়ে যাবে এগুলা। এগুলোই আজকে দুপুরে রান্না করব। সকালের রান্নার পরপরই দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিতে হয়। এদিকে ঘর গোছানো, তারপর দুপুরের রান্না, বাচ্চাদের গোসল করানো, খাওয়ানো। দুপুরবেলা একটু বেশি কাজের চাপ থাকে। আর এখন যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে, বাচ্চাদের 1টার দিকে ক্লাস, এর জন্য 1টার আগে রান্না বান্না শেষ করা, বাচ্চাদের রেডি করে পাঠাতে হয়। তো আমি ছাদের উপরে কলমি শাকগুলো ধুয়ে নিতেছি। আর কলমি শাক আস্তা ধুয়ে, যে কোনো শাক আস্তা ধোয়াটাই ভালো।
কাইটটা কিন্তু ধুতে গেলে মানে অনেকেই সে বলে যেটা যে ভিটামিনটা নাকি চলে যায়, তা আস্তে ধুয়ে নেওয়াটা ভালো। তো এদিকে বেগুনগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছি, এর সাথে 2টা আলু দিয়েছি, 2টা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। বাচ্চারা আলু পছন্দ করে, এর জন্য। দুপুরের নাস্তার পরে কিন্তু আমি আজকে রান্নার আয়োজনটা করছি দুপুরের জন্য। তো এখানে শাকগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপর আমি বেগুনটা রান্না করব। আজকে 2টা তরকারি হবে, শাক ভাজি আর তরকারি, বেগুন তরকারি। এখানে প্রথমে আমি একটু তেলের সাথে লবণ দিয়ে দিচ্ছি, তারপর বেগুন আর আলুগুলা এখানে একটু প্রথমে ভাজবো। এভাবে বেগুনটা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকেই একদম ডাইরেক্ট রান্না করে, কিন্তু একটু বেগুনগুলা আলাদাভাবে একটু ভেজে নিলে তরকারিটা আমার মনে হয় একটু আলাদা টেস্ট হয়। তো অনেকের অনেক রকম ভিন্ন স্টাইলে, সবাই ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না করে। আমি এভাবেই রান্না করি বেগুনটা। অন্য আপুরা কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানি অনেক মানুষের অনেক আইডিয়া থাকে, দেখা গেছে আমার আইডিয়া থেকে এর চেয়ে বেটার কোনো আইডিয়া অন্য আপুর আছে যে এভাবে রান্না করলে আপু একটু বেশি ভালো লাগে। তো অবশ্যই কোনো আপুর চোখে যদি পড়ে জানাবেন এর চেয়ে ভালো কোনো আইডিয়া থাকলে। আমি বেগুনগুলো ভাজার পর আবার আলাদা একটু তেল দিয়ে তারপর এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে তারপর আলাদাভাবে পেঁয়াজ রসুনটাকে তেলের মধ্যে আলাদাভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা হালকা বাদামি কালার হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া একটু একটু আমি দিয়ে দিচ্ছি। আমি মশলাটা মনে করি যে কোনো তরকারিতে মশলার পরিমাণটা অল্প হওয়াটাই ভালো। হলুদ, মরিচ বলেন, যে কোনো মশলা অল্প দিলে মনে হয় যে তরকারির টেস্টটা বজায় থাকে, আর বেশি পরিমাণে দিলে কেমন যে তরকারিটা একটু কেমন যে লাগে। তা আমার কাছে অল্পটাই ভালো লাগে। তেলও পরিমাণের চেয়ে একটু অল্প দিলেই ভালো হয়। মশলাগুলো কষানোর পর আমি এখানে আমার ভেজে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো আবার কিছুক্ষণ ঢেকে কষাবো। অনেকক্ষণ কষিয়েছি, আমার কষানো প্রায় কমপ্লিট, বলতে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে রান্না করব সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে একটু পানি দিয়ে দেব, যেন সেই পানিটা গরম হওয়ার পর আমি তরকারিতে দিয়ে দেব। পানি দেওয়ার পর বলক এসেছে, তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আইড় মাছ। আমার ইচ্ছে ছিল আইড় মাছগুলো কষিয়ে রান্না করব, কিন্তু আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি কষিয়ে রান্না করব। আমি মাছগুলো আগেই কড়াইতে বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। আমার পরে মনে হয়েছে যে আমি তো কষিয়ে রান্না করব ভেবেছিলাম, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। পরবর্তীতে ভেজেই রান্না করতে হয়েছে। এই যে আমার বেগুন তরকারি রান্না শেষ। এখানে শাক ভাজি আর বেগুন তরকারি আজকে এটুকু আমাদের দুপুরের রেসিপি। সবার ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিবার বা ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন ভিডিওটা। ওকে, আল্লাহ হাফেজ।